বিরূপ। কারণ সিভিল সোসাইটি থ্রু হেজেমনি স্টেটে যারা আছে তাদের স্বার্থ রক্ষা করাটাই তার কাজ, কিন্তু সেই সিভিল সোসাইটির মধ্যে আউট অফ কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট অন্য ধরনের হেজেমনি উঠে আসারও সম্পর্ক আছে, যার দ্বারা আবার স্টেটটা পাল্টে যাবে। কিন্তু তারপরেও ব্যাপারটা কিন্তু একই থেকে যাবে, অর্থাৎ স্টেট এবং সাধারণ মানুষ এই সম্পর্কটা আসলে অ্যান্টিথেটিক্যাল। লাস্ট হচ্ছে গ্রামশিয়ান স্কলার্সরা যেটা বলে যে লোয়ার দ্য নাম্বার অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস ইজ দ্য ল্যাক অফ দ্য বেস। তার মানে আমাদের বেস মানে যদি যেটা গ্রামসি বলেছেন যে আমাদের সোশ্য ইকোনমিক বেস যত উইক হবে তত আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সামাজিক কাজকর্ম, সামাজিক অর্থাৎ সবাইকে নিয়ে গোষ্ঠীগত ছোট ছোট গোষ্ঠী, পরিবার ইত্যাদির কাজ কমে আসবে, কারণ বেসটা দুর্বল। সুতরাং আইডিওলজিও সেই তাকে সাপোর্ট দিতে গিয়ে, অর্থাৎ ততক্ষণ মানুষ উৎসবকে উপভোগ করে যতক্ষণ সে সমাজে দৈনন্দিন জীবনে ক্লান্ত হয় অথবা তার হাতে টাকা পয়সা থাকে, কিন্তু এর বাইরে সে নিজেকে গুটিয়ে নেয়। এটাও সিভিল সোসাইটির একটা ম্যানিফেস্টেশন। এরপরে আমরা আসছি ফিগারিং গ্রামসি। এই গ্রামসির এইটা খুব দেখাটা গুরুত্বপূর্ণ। তিনি সুপারস্ট্রাকচার বলতে দুটোই বলেছিলেন, স্টেটকেও বলেছিলেন আর সিভিল সোসাইটিকেও বলেছিলেন। দেখো পাশাপাশি রয়েছে। স্টেটটা কি? গভর্নমেন্ট, মিলিটারি, পুলিশ। তার মানে রুলার্স থ্রু ফোর্স, অর্থাৎ জোরজার অর্থাৎ ডমিনেশনের মধ্য দিয়ে যখন রুলার। আর সিভিল সোসাইটি রুলার্স উইদাউট রুলার্স থ্রু কনসেন্ট, অর্থাৎ সাধারণ মানুষ বা তারা মানে যারা রুলড হয় তারা সেটাতে সম্মত হয়। যেমনকি আমরা যাকে বলি কালচার, আমরা যাকে বলি মিডিয়া, কারণ আমরা পার্টিসিপেট করি, দেখি এডুকেশন, ফ্যামিলি, রিলিজিয়ন, চার্চ, দিস অ্যান্ড দ্যাট। অর্থাৎ এই দুটো, একটা হচ্ছে মানুষ যেখানে পার্টিসিপেট করছে এবং কনসেন্ট কিন্তু তারা রুলড হচ্ছে, আর আরেকটাই হচ্ছে যেখানে ডমিনেট করছে গভর্নমেন্ট, মিলিটারি, পুলিশ দিয়ে এবং তারা রুলড হচ্ছে। একটা হচ্ছে ওয়ার অফ ম্যানিউভার, অর্থাৎ যে করে হোক তাদের ওই যে জেলে পূর্ব, পুলিশ ধরছে, নাকা চেকিং, দ্যাট ইজ ওয়ার্ড অফ ম্যানিউভার। আর ওয়ার্ড অফ পজিশন, সাধারণ মানুষ সচেতনতা স্কেলে জানাচ্ছে তারা কিভাবে তাদের দৈনন্দিন জীবন কাটাচ্ছে এবং তারা আসলে মেনে নিয়েছে যেটা সঠিক সেটাতে কেন তারা সহমত দেবে। তার মানে এটা বুঝতেই পারছো যে এই যে সিভিল সোসাইটির ডমিনেন্স, অর্থাৎ সিভিল সোসাইটি দিয়েও আসলে সাধারণ মানুষকে কন্ট্রোল করা হয়। সিভিল সোসাইটিতে তারাই বেশি মানে গুরুত্ব পায়, তাদের কথাই বেশি আসে এবং পজিটিভলি আসে, যারা স্টেটের, রাষ্ট্রের প্রায় অনুগামী, রাষ্ট্র ব্যবস্থাটার প্রতি অর্থাৎ মানব না, করব না, এইটা বেশি দিন করে না, মেনে নেয়। কারণ এখানে পজিশন ব্যাপারটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। স্টেটের কাছে ফ্রন্টাল অ্যাটাক, গোল ইজ উইনিং কুইকলি, aims to gain control of the state, military, police. Indirect attack, এটা হচ্ছে লং স্ট্রাগল, aims to gain control of civil society through cultural and ideological struggle. অর্থাৎ এই যে ধীরে ধীরে আমাদের মানে ফাইট অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীন ভারতের মনীষীরা সবাই মিলে
যে জাতীয়তাবাদের জন্ম দিয়েছিলেন তার স্বপ্ন অনুযায়ী দেশ শুরু হলো, এগোতে লাগলো। এখনও যারা এই জাতীয়তাবাদের সেই কালচার, গান্ধীজি, নেহেরু, সুভাষ বোস ইত্যাদির দ্বারা অনুপ্রাণিত হয়, সেটা এক ধরনের হেজেমনি, একটা সিভিল সোসাইটি। কিন্তু সেটা যে কবে রিপ্লেসড হয়ে গেছে বাই সাম আদার আইডিওলজিস, সরকারটা থেকে গেছে, গভর্নমেন্ট, মিলিটারি, পুলিশ সব থেকে গেছে, কিন্তু আইডিওলজিটা চেঞ্জ হয়ে গেছে। এখন সে দুটোর মাঝখানে আছে। আন্না হাজারে অর্থাৎ মিডল ক্লাস, না এই পরিযায়ী শ্রমিক, যাকে বোঝা সরকারের পক্ষে সম্ভব নয়। সেই জন্য গ্রামসির কনসেপ্ট হচ্ছে সাবঅর্ডিনান, এবং সাবঅর্ডিনান কখনো হোমোজেনাস নয়, কখনো ইভেন নয়, কখনো তাকে একটা টিপিক্যাল জায়গায় ফেলা যাবে না। সাবঅর্ডিনান হচ্ছে একটা সাবজেক্ট পজিশন, যে যেভাবে যে অবস্থায় থাকবে সেই জায়গা থেকে সে ওই সিভিল সোসাইটির স্টেট কন্ট্রাডিকশনটা তৈরি করবে, অর্থাৎ এটা ঠিক নয়। এবার আমরা গ্রামসি এফেক্টে যাই। তিনি বলেছিলেন 3 crucial components and future implication of Gramsci's work। কি কি? 1, 2, 3। এক হচ্ছে সিভিল সোসাইটি ওয়াজ মোর দ্যান এ মিয়ার ট্রান্সমিটার। তার মানে সিভিল সোসাইটি মানে একটা ট্রান্সমিটার নয়, মানে কতগুলো আইডিওলজি ট্রান্সমিট করে দিল নয়, এটা হচ্ছে a site of social contestation। অর্থাৎ সিভিল সোসাইটি মানে তর্ক বিতর্ক, এবং পরবর্তীকালে দেখবে সোসাইটি ইটসেলফ ইনকর্পোরেটস মুভমেন্ট। অর্থাৎ সেই মানে সেই জনমত এবং তার গোষ্ঠী সিভিল সোসাইটি নয় যারা মুভমেন্টে নামতে পারে না। দ্বিতীয়, তার মানে মুভমেন্টগুলোর মধ্যে ধরা হলো বিশেষ করে নিওলিবারাল আসার পর, অর্থাৎ জাতীয়তাবাদ বা জাতি রাষ্ট্র ধীরে ধীরে গ্লোবালাইজেশনের কাছে ইররেলিভেন্ট হয়ে যাওয়ার পর, তারপর এলো এই দ্বিতীয় ইমপ্লিকেশন, দ্য ডাইনামিক ক্রিয়েটিভ ইন দ্য ফরমেশন অফ ইন্টারনাল নেটওয়ার্কস, ইনফর্মাল নেটওয়ার্কস, ইনিশিয়েটিভস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস ট্রান্সেন্ডিং দ্য ফর্মাল অ্যাসোসিয়েশন। অর্থাৎ আমরা যখন পাড়ায় দুর্গাপুজো তৈরি করি বটে একটা দুর্গাপুজো কমিটি, কিন্তু সেটা উঠে আসে অনেক ইনফর্মাল চর্চার মধ্য দিয়ে। আগে যেটা আরও বেশি ছিল, পাড়ার পুজো মানে পাড়ার পুজো, একটা পূজা কমিটি তার মধ্যে একটা বিশেষ অবস্থান পেত না। তার মানে এটা ডাইনামিক ক্রিয়েটিভ ইন দ্য ফরমেশন অফ ইনফর্মাল নেটওয়ার্কস, ইনিশিয়েটিভস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস। আগের কলকাতার পাড়া উচ্চবিত্ত অ্যারিস্টোক্রেট যাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে তাদের বাইরেই যারা আছে, এবং অ্যাক্রস ক্লাসেস ডাউন টু দ্য বস্তিবাসী, তাদেরকে মিলিয়ে এখনও যদি বিভিন্ন জায়গায় যাও দেখবে সব ধরনের লাইফস্টাইলের মানুষ একটা জায়গায় এসে একই রকম। দ্যাট ইজ অলসো আ ম্যাটার অফ কন্টেস্টেশন, এবং ক্রমশ পরিবর্তনশীল। অর্থাৎ যে অসুবিধেগুলো হচ্ছে, যে নতুন অবস্থার পলিটিক্সের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে, তারা কিন্তু নিজে ক্রিয়েটিভ এবং ডায়নামিক হয়ে উঠছে। তারা কখনো হেজেমনি অফ দ্য স্টেট, হেজেমনি অফ দ্য রুলিং ক্লাস তাকে সাপোর্ট করে, কখনো তার বিরুদ্ধে যায়। 3 নম্বর হচ্ছে আমাদের যেটা এর পরবর্তীকালে সিভিল সোসাইটির বদলে হাবেরমাস 1991 একটু অন্যরকমভাবে প্রায় একই বিষয়, যাকে তিনি বললেন পাবলিক স্ফিয়ার। অর্থাৎ পাবলিক, আমরা জানি পাবলিক কথাটা ভীষণ জাতীয়তার, অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের ওয়েলফেয়ার স্টেটে পাবলিক মানে হচ্ছে সাধারণ মানুষ বলতে সরকার যা বলছে। কিন্তু সব জায়গায় তো সরকার নেই, কিন্তু
পাবলিক আছে, কারণ অনেকেই পাবলিক প্রাইভেট আলাদা করে। কিন্তু এরকমও কিছু মানুষ আছে যাদের মধ্যে সেই আলাদাটা নেই, তার মানে তাদের কাছে প্রাইভেটই পাবলিক, পাবলিকটাই প্রাইভেট। এই পাবলিক স্ফিয়ার কি? তিনি বলেছেন এ কোয়েশন ফ্রি, যে স্ফিয়ারটায় সংঘাত ভিত্তিক নয়, সেটা থেকে মুক্ত। তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেটা থেকে মুক্ত। অ্যারিনা ফর ডিসকাশন, ডিসকাশন হলেই তর্ক বিতর্ক হতে পারে। সুতরাং আর মিউচুয়াল লার্নিং, একে অপরকে শিক্ষিত করছে, ডিট্যাচড ফ্রম দ্য সিস্টেমেটাইজিং এফেক্টস অফ দ্য স্টেট অ্যান্ড দ্য ইকোনমি। তার মানে দেখো, রাষ্ট্র এবং ক্যাপিটালিস্ট ইকোনমি এই দুটোর থেকেই স্বাধীনভাবে যারা ডিসকাস করতে পারে, একে অপরকে জীবনের শুধুমাত্র কথায় নয়, জীবন দিয়ে শেখাতে পারে। এবং এই যে যেভাবে রাষ্ট্র তার ডমিনেন্ট আইডিওলজি ঢোকায়, তার বাইরে যেতে পারে, মানে সে অর্থে বিয়ন্ড স্টেট। অর্থাৎ পাবলিক স্ফিয়ারটা অবশ্যই সবসময় বিয়ন্ড স্টেট থাকে না, কিন্তু তার বেসিক নেচারটা হচ্ছে বিয়ন্ড স্টেট যাওয়ার ইনহেরেন্ট ক্ষমতা। সেইবার আমরা একটু চারটে জায়গাকে আলাদা করে নিই। এতে একটা ভীষণ মানে অনেকগুলো একটা সিনথেটিক প্রপোজাল, যে রাষ্ট্র, অনেকে বলেছে রাষ্ট্রই পলিটিক্যাল সোসাইটি প্রথম দিকে, কিন্তু বলা হচ্ছে যে স্টেট এবং পলিটিক্যাল সোসাইটির কমন এরিয়াটা হচ্ছে ওই পার্লিয়ামেন্ট বা স্টেটের ভূমিকাটা। রাষ্ট্র এবং সিভিল সোসাইটি, অর্থাৎ সিভিল সোসাইটির সঙ্গে রাষ্ট্রের কতগুলো যোগ আছে এবং ইকোনমিরও যোগ আছে। সাধারণ মানুষের ইকোনমি মানে ফর্মাল নয়, ইনফর্মাল ইকোনমি, এবং ইকোনমিক সোসাইটির সঙ্গে পলিটিক্যাল সোসাইটির অর্থ মানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপস। তারা রাজনীতিকে অর্থনীতি মানে আর্থিক সুবিধে বা অর্থনীতি নিয়ে রাজনীতির সুবিধে, এই ইন্টারেস্টগুলোর জন্য খুব উৎসাহী ইন্টারেস্ট গ্রুপ। এবং সিভিল সোসাইটির পেছনে ব্যাকড্রপে থাকে ফ্যামিলি, মানে প্রাইভেট স্ফিয়ার। ফ্যামিলিটা আমি ইচ্ছে করে বলছি, তার বেশিও প্রাইভেট স্ফিয়ার হতে পারে। তার মানে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সিভিল সোসাইটি, এবং সিভিল সোসাইটি স্টেটের মধ্যে আছে, বা পলিটিক্যাল সোসাইটির মধ্যে আছে, ইকোনমিক সোসাইটির মধ্যে আছে, কিন্তু সে সবচেয়ে কম মানে হেজেমনির বাইরে যেতে পারে, বাকিগুলো কিন্তু হেজেমনিক হতে বাধ্য, মানে ডমিনেন্ট হতে বাধ্য। তাহলে কি হলো? পাবলিক স্ফিয়ার সেন্ট্রাল টু সিভিল সোসাইটি to belong to, that provides a common platform for the representation of the common interest in the public। তার কাছে কিন্তু তিনি যে উদাহরণগুলো দিয়েছিলেন সম্পূর্ণটা ইউরোসেন্ট্রিক, অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ইটালি ইত্যাদি জুড়ে যে ফোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো এবং বিদ্যাচর্চাকে প্রভাবিত করা, এবং সে অর্থে বলতে গেলে সাধারণ মানুষের জীবনের মধ্যে খুঁটিনাটি অজস্র পরিবর্তনের সত্যি সত্যি অর্গ্যানিক উইটনেস, যেটা আসলে গ্রামসি বলেছিলেন অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস। অর্থাৎ যদি সাধারণ মানুষের মধ্য থেকে যে ইন্টেলেকচুয়ালস উঠে আসবে, সেটা শিক্ষক হোক, সেটা যেই হোক, আর্টিস্ট হোক, যেই হোক, সে অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস হলে তাহলে সে পরিবর্তনকারী ভূমিকা নিতে পারে। কিন্তু আমাদের মধ্যে মধ্যবিত্ত ছাড়া ইন্টেলেকচুয়াল ফিল্ডে কম লোক আছে। যেটা বলছিলাম, হাবেরমাসের কাছে এই পাবলিক স্ফিয়ার কোথায় ম্যানিফেস্টেড হতো? দ্য কফি হাউসেস ইন ইংল্যান্ড, saloons in France, and table societies in Germany
embodied the public sphere and provided ground for democratic participation in the 18th century. Conceived as a sphere for private people transcending their private preoccupations, come together as public and form an interactive body of citizens. ওই যে বললাম এফেক্টিভ, অর্থাৎ শুধু হলেই হবে না, নিজেদের মধ্যে একটা ইন্টারাক্টিভ নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং সেটার নেচার কি, এনগেজ ইন র্যাশনাল ক্রিটিক্যাল। তার মানে হেগেলিয়ান তো বটেই এবং মার্ক্সিয়ানও বটে, মানে এই এই অংশটায় র্যাশনাল ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যাড্রেসিং কমন পারপাসেস, কিন্তু এর উদ্দেশ্য হবে একটা ব্যক্তিগত বুদ্ধিচর্চার জায়গা নয়, একটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিজ্ঞাসা। ইট ইজ মার্কড বাই র্যাশনালিটি, আবার দেখো হেগেলিয়ান র্যাশনালিটি, বাই ডিসইন্টারেস্টেডনেস, অর্থাৎ ব্যক্তিগত ইন্টারেস্ট এবং ধান্দার জায়গা ওটা হবে না, বাই ইররিলেভেন্স অফ ইনহেরিটেড আইডেন্টিটিস, আমি কোন জাতির, কোন ডিগ্রি পাস করা, মানে এটা বাঙালিদের মধ্যে না আড্ডা এটা দেখা যায়, কিন্তু আড্ডা হেজেমনি তৈরি করার যে সিভিল সোসাইটি সেই দিকে যায়নি এবং যায় না। আইডেন্টিটিস টু দেয়ার ডেলিবারেশন, এবার হচ্ছে তার অ্যাক্টিভিটি এন্ডে, অ্যান্ড বাই রিগারাস সেপারেশন অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক স্ফিয়ার। অর্থাৎ ফ্রান্সের আমরা শুনেছি প্যারিসে খুব ঘনিষ্ঠ বন্ধুকেও নিজের বাড়িতে নেয় না, ঠিক তার পাশেই থাকে কাফে, বার, সেখানে বসে ঘন্টার পর ঘন্টা তারা বন্ধুত্ব করতে পারে, আলোচনা করতে পারে। এটা একটা মিথ, এটা এখন আর সত্যি নয়, কিন্তু এই ডিস্টিংশনটা তারা বোঝে যে যখন পাবলিক বিষয় নিয়ে আমি আলোচনা করছি তখন আমার প্রাইভেটনেসটা গুরুত্বপূর্ণ নয়। তার মানে ফুকো যখন হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, ডিসিপ্লিন অ্যান্ড পানিশ ইত্যাদি ইত্যাদি লিখে চলেছেন, তখন কিন্তু তার মধ্যে তিনি দেখার চেষ্টা করছেন না তার নিজের জীবনে ওই স্নানাগারে গিয়ে হোমোসেক্সুয়ালিটির সমস্যা বা তার অভিজ্ঞতা, একেবারেই নৈর্মুক্তিক। তার কাছে আছে শুধু পাবলিক, তার কাছে আছে পাওয়ার, তার কাছে আছে নলেজ, সেইটা নিয়ে তিনি যে চিন্তাভাবনার জগৎ তৈরি করলেন, দ্যাট ইজ অলসো আ পাবলিক স্ফিয়ার। পাবলিক স্ফিয়ার ইজ নট বেসড অন কমন সেন্স অফ দ্য অর্ডিনারি পিপল, মানে ভীষণভাবে হাবেরমাস এইটা সচেতন ছিলেন যে সাধারণ মানুষের যা কমন সেন্স এইটা নয়। The core ideas of public sphere are the development of the notion of public opinion as opposed to mere opinion. শুধুমাত্র মতামত হলে হবে না, সেটা জ্ঞান এবং র্যাশনালিটি এবং ক্রিটিক্যাল, মানে একটা সমৃদ্ধ মতামত হতে হবে। পাবলিক ওপিনিয়ন in the confine, in the outcome of the deliberated, reflective consideration of the bourgeois educated person. মানে পরিষ্কার কথা, আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের মধ্য থেকেই যেরকম মার্কস উঠেছেন, মানে একেবারে ক্যাপিটালিস্টদের বন্ধু, কিন্তু তার কাজকর্ম হচ্ছে শেষ পর্যন্ত ক্যাপিটালিজম যে কীভাবে শেষ হয়ে যাবে তার জন্য। অর অ্যান্ড কমিউনিকেটিভ র্যাশনালিটি, এই কমিউনিকেশন বিষয়টায় হাবেরমাস ভীষণ জোর দেন। অর্থাৎ আমার র্যাশনালিটি রইল, কমিউনিকেট করতে পারলাম না। কমিউনিকেশন মানে হচ্ছে টু ওয়ে, অর্থাৎ আমি খুব রিজনেবল কথা বলছি তার মানেই আমি কমিউনিকেটিভ, তা নয়। তার মানে সেখানে যখন রেসিপ্রোসিটি তৈরি হচ্ছে তখনই সেটা কমিউনিকেটিভ, হুইচ ইজ দ্য আনকনস্ট্রেইনড, কোনো বাধা মানবে না, বাট ইউনিফাইং কনসেনসাস, ব্রিঙ্গিং ফোর্স অফ
আর্গুমেন্টেটিভ স্পিচ, অর্থাৎ এটা ফোর্স তখনই আসবে, অর্থাৎ পাবলিক ওপিনিয়ন তখনই তার স্টেটাস বা গুরুত্ব দেওয়া যাবে। মানে এটাকে ধরে নাও, এই পাবলিক ওপিনিয়ন উনি বলতে যেটা বলেছেন সেটা যদি সাধারণ মানুষের সিভিল সোসাইটি যদি কাউন্টার হেজেমনি অফ দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম অর ইটস র্যাশনালিটি, তাহলে এই পাবলিক ওপিনিয়ন আর্গুমেন্টের মধ্য দিয়ে সেই সহমতে পৌঁছতে পারবে। যেমন ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত থেকেও মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ বলছে আমার উপার্জনের টাকা আমি দিয়ে দেবো, বিকজ দে ওয়ান্ট টু বি মরালিস্ট। তারা যেন আবার সেই জাতির, অর্থাৎ এটা মানে কি, আমার জাতির, আমার রাষ্ট্রের মানুষেরা, আমার সহনাগরিকেরা, কিন্তু গরিব মানুষের সে অবস্থা না, তারা বলছে না দিয়ে দিই। তাদের মধ্যে কেউ কেউ আছে তারা কিন্তু অ্যাকশানে সেটা সরাসরি চলে আসছে। সেটা হচ্ছে আগেকার দিনে বাড়িতে গরিব ব্রাহ্মণের বাড়িতেও কেউ এলে, বা সাধারণ মানুষের কায়েতের বাড়িতেও কেউ এলে দুপুরে না খেয়ে যেত না, অর্থাৎ তাদের কাছে কষ্ট হচ্ছে খেতে না পাওয়া মানুষগুলো। কিন্তু সরকারের উপরে যে পাবলিক ওপিনিয়ন কাজ করবে, স্টেটের উপরে কাজ করবে, সেটা কিন্তু সেই আবার এলিট। এবং উনি বলছেন এটা একটা কনসেনসাস তৈরি করুন, ঠিক যেরকম আজকে সাধারণ মানুষ যারা করোনা ভাইরাসের এই লকডাউনের জন্য ভীষণ বিপদে পড়েছে, সামনে আরও বিপদে পড়বে, তাদের জন্য পলিসি তৈরি করার কন্টেস্ট হচ্ছে। এটা যত না পলিটিক্যাল, তার থেকে বেশি সোশ্যাল। তিনি যেটা দিয়েছিলেন পাবলিক স্পেয়ারে, ক্যাটালগ অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে হাবিলমাস কিন্তু মডার্নিস্ট, কখনোই পোস্ট মডার্নিস্ট নন। তিনি বলেছিলেন ফান্ডামেন্টাল রাইটস ইন ডিফেন্স অফ পাবলিক স্পেয়ার, কি কি, ফ্রিডম অফ স্পিচ, ওপিনিয়ন, প্রেস, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, এটসেট্রা, অ্যান্ড দ্য ইন্টিমেট স্পিয়ার ইনভায়োলেবলি অফ পার্সনস অ্যান্ড রেসিডেন্স। পাবলিক এবং ইন্টিমেট স্পিয়ার এই দুটোর ফান্ডামেন্টাল রাইটসের ক্যাটালগ তিনি দিয়েছিলেন। দ্যাট পাবলিক স্পিয়ার রিকোয়ার্স ব্র্যাকেটিং ইনইকুয়ালিটিস, অর্থাৎ এদের মধ্যে যে সামাজিক দূরত্ব, বৈষম্য, অসাম্য, সেগুলোকে বাদ দিতে হবে। অফ স্টেটাস, as if they were social equals, the only force which is active is the force of the better argument. অর্থাৎ বেটার আর্গুমেন্ট যেটা হবে সেটারই গুরুত্ব আছে পাবলিক ওপিনিয়ন হিসেবে। করোনা ভাইরাসের ক্ষেত্রে এই সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু ভারতবর্ষে এত বেশি গভীর বৈষম্য, সেটা এক জায়গায় আসা কখনোই সম্ভব নয়। Summary of the Habermasian public sphere, an arena where citizens aggregate voluntarily to discuss common issues as opposed to private interest, a comprehensive and universal sphere of literate people who belong to the bourgeois middle class, engaged in the deliberate exchange in which rational critical arguments rather than inherited ideas and personal statuses could determine agreements and actions. Thus, the notion of public sphere in civil society implies it is universal in nature, it is, or it must be, accessible to all. People come together in an arena of common consensus. Then it is an independent sphere outside the state or beyond the state, a space for the literate people monopolizing over producing public opinion is it belongs to the bourgeois middle class. People in the public sphere exercise certain rights, অর্থাৎ আগে যেগুলো বলা হলো সেটারই একটা সামারি। এরপরে আমরা আসবো হাবেরমেশিয়ান ফিগারিং। এই দুটোতে দেখো সিভিল সোসাইটি, মাঝখানটা দেখো,
সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি, ইকোনমিক সোসাইটি, এই তিনটের মধ্যেই আদান প্রদান রয়েছে, কনসিস্টিং অফ কংক্রিট অর্গানাইজেশনস, গ্রুপস অফ পিপল। এবং নিচে দেখো প্রাইভেট স্ফিয়ার, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডশিপ নেটওয়ার্কস। উপরে দেখো পাবলিক স্ফিয়ার, যেখানে হচ্ছে বেসড অন লিগাল রেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজিং প্রিন্সিপালস। সেখানে রুল অফ ল, স্টেট ব্যুরোক্রেসি, এইগুলো থাকবে, এই দুটো একে অপরে এক্সচেঞ্জ করবে। কিন্তু এখানে পাবলিক স্ফিয়ারকে ওই দুটোর এক্সচেঞ্জ ছাড়াও বাকি যে অংশটা, এই পুরোটাই পাবলিক স্ফিয়ার। তার মানে পলিটিক্যাল সোসাইটি যদি স্টেট হয়, সিভিল সোসাইটি যদি এখানে থাকে, ইকোনমিক সোসাইটি এখানে থাকে, এই সবগুলো সম্মেলনে ডায়নামিক্সটা কীরকম হবে। আরেকটি ফরমেশনকে আমরা দেখাচ্ছি, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন করো। পাবলিক স্ফিয়ারের ভেতরে থাকবে পাবলিক, এবং সেখান থেকে নির্যাস হিসেবে উঠে আসবে পাবলিক ওপিনিয়ন। একদিকে থাকবে সোসাইটি, একদিকে থাকবে স্টেট, এবং এই পাবলিকনেস এইটা একে অপরের দ্বারা পরিচালিত হবে। To the public sphere as a sphere mediating between state and society, a sphere in which the public as the vehicle of public opinion is formed, there corresponds the principles of publicness. অর্থাৎ পাবলিক মানে কমন সেন্স নয়, পাবলিক মানে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপরে আমরা একটু পোস্ট মডার্ন ইনফ্লুয়েন্স ছুঁয়ে নেব। দেখো কতগুলো তীর, মানে সামথিং ইজ লিডিং টু সামথিং এলস। এই তীরগুলো প্রথমে দেখো ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমাদের ওই ঐতিহাসিক জায়গাটা, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমাদের আর্লি কনসেপচুয়ালাইজেশন অফ সিভিল সোসাইটি। ফ্রেঞ্চ রিভলিউশন মানে প্রথম দিকে হেগেল, কান্ট, মার্কস ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে দ্বিতীয় আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্য দিয়ে আমরা কতগুলো অথরিটেরিয়ান ফেজ দেখেছি, যেমন নাজি জার্মানি, সোভিয়েত ব্লক ইত্যাদি দেখেছি। এবং এটার এন্ড হয়েছে, যেমন সোভিয়েত রাশিয়ার পতন হচ্ছে 1989-এ। এরপরে তার মানেটা কি, যে টোটালিটেরিয়ান কিছু আর অস্তিত্ব রাখা হলো না। এইটা আমেরিকা বা অন্যান্য ক্যাপিটালিজমের ষড়যন্ত্র, নাকি কিছুটা এটা সত্যি, নাকি এটা সত্যি সত্যি সোশ্যালিজমের ইররেলিভেন্স। এইটা ফাইনালি বোঝা হোক না হোক, কতগুলো সিভিল সোসাইটি অর্থাৎ সাধারণ মানুষের স্পোক্স পার্সনশিপ, অর্থাৎ কতগুলো গ্রুপস তৈরি হয়ে গেল আর্লি 1990s থেকে, লোকাল, রিজিওনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে। এইটার পেছনে ছিল আরেকটা ঐতিহাসিক সত্য, যেটা 1990-এর সময় হয়, ওয়াশিংটন কনসেনসাস। এটার মূল উদ্দেশ্য ছিল ফ্রি মার্কেট ইকোনমি, নিওলিবারাল ইকোনমির জন্ম এখান থেকে। আমেরিকার নিজের স্বার্থ সর্বাগ্রে রাখার জন্য ডলারকে কারেন্সি করার চেষ্টা এখান থেকে। এবং এটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এবং এই ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের ওয়াশিংটন কনসেনসাস হয়। তখন কিন্তু আরও মাল্টিপ্লিকেশন অফ এনজিওস, বাট অলসো অফ গ্লোবালাইজেশন অফ নিউ সোশ্যাল মুভমেন্টস। শুধু এনজিও নয়, আমাদের এনএসএমএস মানে নিউ সোশ্যাল মুভমেন্টস, যেটা আগের মুভমেন্টসগুলোর মতো নয়, বিকামিং মেগা মুভমেন্ট অর ট্রান্সন্যাশনাল সোশ্যাল মুভমেন্ট। যেমন আমাদের সেবা ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, কিন্তু তার মডেল সারা পৃথিবী, তৃতীয় বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মানে তখন হেভি এমফ্যাসিস অন স্টেট শিফটেড ফ্রম দ্য সেন্টার টু দি পেরিফেরি অফ ইম্পর্টেন্স। তার মানে রাষ্ট্র গ্লোবালাইজেশনের ক্ষেত্রে এসে দেখা গেল
যে একটা পলিটিক্যাল বাউন্ডারি ঠিকই, কিন্তু জাতীয়তাবাদ, জাতি নিয়ে বেশি মাতামাতি করলে যে অর্থনীতির ধারা এবং সেখান থেকে তৈরি যেসব ফেনোমেনা, অর্থাৎ ট্রান্স বর্ডার মাইগ্রেশন, হেলথ ইস্যুস, মার্জার অফ ইন্ডাস্ট্রিজ, ট্রান্সন্যাশনাল ইকোনমি, মাল্টিন্যাশনাল ইকোনমি, পভার্টি, এইগুলোকে অ্যাড্রেস করা যাচ্ছে না শুধুমাত্র রাষ্ট্রের কনফাইনে বা রাষ্ট্রের এখতিয়ার হিসেবে এগুলো রেখে দিলে। তার মানে রাষ্ট্র তার সেন্টার থেকে পেরিফেরাল হয়ে গেল। এনজিও এবং সুপ্রান্যাশনাল যে বডিজগুলো, মানে ইউএনের যে বিভিন্ন বডি এটসেট্রা, তাদের কথাবার্তা অনুযায়ী রাষ্ট্র নামক যে পলিটিক্যাল বডি সে শুনতে বাধ্য হলো প্রায়। ট্রান্সফরমেশন থিওরি, সেখান থেকে জন্ম হলো অনেকগুলো থিওরি। দেখো সবই মানে এন্ড অফ 80s এবং আর্লিয়ার ফার্স্ট হাফ অফ 90s, এই প্রত্যেকটার ইতিহাস রয়েছে। কিন্তু যে থিওরি হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিল সিভিল সোসাইটির ক্ষেত্রে, ফার্স্ট ইজ ট্রান্সফরমেশন থিওরি, তারপরে অর্গানাইজেশন থিওরি, সোশ্যাল ক্যাপিটাল। বড্ডু আগে এসে গেছেন, সুতরাং আমরা কোলম্যান এবং পুটম্যানকে দেখলাম। বড্ডুর ক্ষেত্রে নেশন কিন্তু আছে, কিন্তু পুটম্যান অনেক ফ্রি ফ্লোটিং, অনেক ফ্লেক্সিবল। পলিটিক্যাল অপরচুনিটি স্ট্রাকচার, resource mobilization. Furthermore, new public management became an increasingly dominant paradigm for public sector reform. এরপরে আমরা পুটনাম এবং অন্যান্য যে বিষয়গুলো আসব, অর্থাৎ যখন ধীরে ধীরে রাষ্ট্র লেস রেলিভেন্ট হয়ে যাচ্ছে, তখন সোশ্যাল ক্যাপিটালকে কীভাবে দেখা হচ্ছে এবং এই সোশ্যাল ক্যাপিটালকে ঘিরে যে অ্যাসোসিয়েশনগুলো হবে সেগুলো কতটুকু রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হলেও হতে পারে, এবং সেটার ন্যাচারালাইজিং দেম, এইটা মানে সাধারণ মানুষকে এই রাষ্ট্রভিত্তিক নাগরিক, তার থেকে একটা সাধারণ মানুষের নিজের ক্ষমতা, এখতিয়ার, যেটাকে পরবর্তীকালে আমরা ক্যাপাসিটি বিল্ডিং, এম্পাওয়ারমেন্ট ইত্যাদি বলি, তার ক্ষেত্রে একটা রেনেসা এলো। এবং সোশ্যাল এন্ট্রেপ্রেনিয়রশিপ, অর্থাৎ সামাজিকভাবে একসঙ্গে আমি উদ্যোগ নেব মানে টাকা ঢালবো মানে ব্যবসা করব। এবং সিভিক রিইনভেনশন, অর্থাৎ সাধারণ মানুষ নিজেকে নতুনভাবে ইনভেন্ট করল,